কামাল, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল, কেমন হলো এই বিষয়টি? মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি। কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো, এখানে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল। বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না। বিএনপি আসলে এটাই চাচ্ছিল। বিএনপি পলিটিক্স তো এটাই, বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো, আমরা কোনো দায় নেব না। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রাজনীতি নিয়ে পড়াশোনা, মানুষের জনমত সে কিভাবে দিবে, একজন মানুষ তার রায় কিভাবে দিবে, এটা আসলে তিনটা মাধ্যম। একটা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কোনো রেজিমের পক্ষে বিপক্ষে মানুষ তার রায়টি দিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ নির্বাচন কিংবা ভোটাভুটির মাধ্যমে রায়টা দিয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে যদি কোনো ঐতিহাসিক মুহূর্ত থাকে যেটা রাষ্ট্রের সিকিউরিটি থেকে শুরু করে সার্বভৌমত্বের সাথে শুরু করে মানুষের জনমানুষের সাথে রিলেটেড এমন কোনো যদি রায় হয় তাহলে সেটি গণভোটের মাধ্যমে দিয়ে থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ নাকি ওপেন, এই রায় বাংলাদেশ 5ই আগস্ট জনগণ দিয়ে দিয়েছে। তখন তো রায় দিয়েছিল সরকারকে পতন করানোর, তখন আপনারা এক দফায় যখন গিয়েছিলেন তখন সরকার পতনের দায় ছিল, আওয়ামী লীগকে একদম পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে এমন এমন কি সেই সময় আপনারাও দাবি করেছিলেন? যেটা একটা দলগত অপরাধ, আমি কিন্তু ওভাবে দেখি না। আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে। দেখেন, আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনো মায়া নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই। আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল। এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয়। আপনি যদি আসলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে একটা রিপোর্ট তারা দিয়েছে সেখানেও বলেছে আওয়ামী লীগ 24-এ যে গণহত্যা চালিয়েছে তারা দলগতভাবে করেছে। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ যখন 2018 সালে, 2014 সালে কিংবা 2024 সালে যখন ভোট চুরি করেছে, আওয়ামী লীগের কোন সদস্য, তাদের কোন নেতা কর্মী, ধরেন আপনার একদম একদম প্রান্তিক লেভেলের আওয়ামী লীগের কোন সমর্থক সে বলে নাই যে 2014 সালে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমি এই ভোট আমি আসলে বর্জন করি। 2018 সালে আওয়ামী লীগ যখন আমি ইলেকশন করে, 24 সালেও যখন ইলেকশন করে এভাবে একদলীয়, তখন কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মী বলে নাই আওয়ামী লীগের এই নির্বাচন আসলে কোনো শুদ্ধ প্রক্রিয়া হচ্ছে, আমি এই নির্বাচন মানি না। জীবনে কখনো শুনি নাই যে কেউ কখনো 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে 1 ঘন্টার মধ্যে কিছু একটা হবে। আর আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া। আমি মিরাজ মিয়া আপনার কাছ থেকে শুরু করি। সবশেষ আমরা যেই বক্তব্য আসিফ নজরুলের কাছ থেকে শুনলাম, আইন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানালেন যে বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা সন্তুষ্ট? প্রথমত হচ্ছে আমরা আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি। আজকে জনতার আরেকটি বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্টের পরে। আমরা আসলে আপনি দেখেছেন যে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যের অধীনে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সকল ফেসিবাদ বিরোধী সংগঠনকে নিয়ে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে যমুনাতে যে আন্দোলনটি শুরু হয়েছে, তাদের স্পষ্ট 3টি দাবি ছিল। প্রথমত, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দাবিটি স্পষ্ট ছিল যে আইসিটি আইনে সেখানে পরিবর্তন এনে আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার জন্য একটি প্রভিশন যুক্ত করতে হবে। তৃতীয় দাবিটি ছিল জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি জারি করতে হবে। আমরা আজকে কিছুক্ষণ আগে যেটি দেখেছি, আইন উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে আওয়ামী লীগের তাকে হচ্ছে যে সন্ত্রাসী যে আইন আছে, যেভাবে ছাত্রলীগকে যে আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারিক যে প্রক্রিয়া সেটি হচ্ছে আইসিটি আইনে সংশোধন এনে দলগতভাবে তাকে বিচার করবে। যে কারণে আমরা মনে করছি যে আমাদের যে প্রথম দাবিটি ছিল সেই দাবিটি অর্জিত হয়েছে। আমাদের যে দ্বিতীয় দাবিটি ছিল যে আইসিটি আইন সংশোধন করে আওয়ামী লীগকে আইনিভাবে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে, সেই দাবির প্রক্রিয়া যেহেতু তারা মেনে নিয়েছে, দ্বিতীয় আইনটিও আমাদের দ্বিতীয় যে দফাটি সেটির সাথেও আমরা উত্তর পেয়েছি। তৃতীয়ত হচ্ছে আমাদের যেটি যে জুলাই যে আন্দোলন হয়েছে, এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি জারি করতে হবে। এক্ষেত্রে আইন উপদেষ্টা বলেছেন যেটি আগামী 30 কার্য দিবসের মধ্যে। কিন্তু আপনি জানেন যে ছাত্র জনতা বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে আন্দোলনটি তারা করছে, তারা বলছে জুলাইয়ের যে ঘোষণাপত্র এটি আগেও বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে। যখন ছাত্ররা মার্চ ফর ইউনিটি করেছিল, আপনি জানেন 31শে ডিসেম্বর, সেদিন থেকে 15 কার্য দিবসের কথা বলা হয়েছিল এবং সরকার থেকে এসেছে তারা আগামী 1 মাসের মধ্যে কিংবা অল্প সময়ের মধ্যে তারা জুলাইয়ের ঘোষণাপত্র জারি করবে, সেটি দেখেনি। সেখানে এক ধরনের বিলম্বিত আমরা দেখেছি, সরকারের থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা দেখিনি। যে কারণে আমরা বলছি জুলাইয়ের যে ঘোষণাপত্র এটি প্রণয়নের জন্য 30 কার্য দিবসের প্রয়োজন। এটি যত দ্রুত সম্ভব এই ঘোষণাপত্র আদায় করি ছাত্র জনতা মাঠ থেকে নামবে। আমাদের দুটি দাবি আদায় হয়েছে। আরেকটি
একটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতা মাঠ ছাড়বে না বলেই আমি বিশ্বাস করি। জি, 30 কার্য দিবসের মধ্যে আপনারা সেটি না, আপনারা আরো দ্রুত চাচ্ছেন, কিন্তু আমরা তো শুনেছি যে এই জুলাই চার্টার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, তার ভিত্তিতেই হবে জুলাই চার্টার। তো 30 কার্য দিবসের মধ্যে মানে 30 কার্য দিবসের মধ্যেও কি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়ে যাবে বলে আপনার মানে এটি মনে হচ্ছে? আর তার আগে কি আসলে সম্ভব সেই ঐক্যমত প্রতিষ্ঠার কাজটা? সম্ভব বলতে আপনার মার্চ ফর ইউনিটি যখন হয়েছিল গত 30 ডিসেম্বর 2024 সালে, তখন থেকেই সরকার বলেছে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে তারা বারবার বসবে এবং বসার মাধ্যমেই তারা একটা ঐক্যমত্যে আসবে। আমরা মনে করি যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে একবার বসেছিল, আপনারাও জানেন যে একবার বসেছিল তারা, সেখানেও সব দল একমত হয়েছে। যেই জায়গাটিতে তারা একমত হতে পারেনি যে এই যে জুলাইয়ের যে ঘোষণাপত্র, এটির আসলে লিগাল প্রসিডিউর কি হবে, এটির আইনি প্রয়োগ কি হবে, এই ব্যাপারটিতে একমত হয়নি। তাই আমরা মনে করছি যে এই আইনি ব্যাপারটিতে একমত কিভাবে হবে, এই প্রসিডিউরটার জন্য আসলে 30 কার্য দিবসের প্রয়োজন নেই, এটিকে আরো দ্রুত বাস্তবায়ন করতে। জি, ধন্যবাদ মিরাজ ভাই, আপনার কাছে আবার আসবো। জনাব মাসুদ কামাল, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল, কেমন হলো এই বিষয়টি? সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো। হয়তো পরবর্তীতে এর ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি। এটা যেটা হলো, এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই। আমি পছন্দ করি নাই এই কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি। কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো, এখানে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল। পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে, এবং এই এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি জানি না, আমি হাসনাত আব্দুল্লাহর কার্য মানে প্রভাবটাই দেখেছি। ছিল তো, নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন এই বিষয়ে, বলেছেন, মানে সেই হিসাবে তো ছিলই। ঠিক আছে, উনি একদিন ছিলেন, আজকে তো ওনার কোনো অবস্থান দেখিনি আমি, এবং সবকিছুই দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো, তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয়, এবং ওনারা এই কাজটা করেছেন। এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না, আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি। তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি, বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না। বিএনপি আসলে এটাই চাচ্ছিল, বিএনপি পলিটিক্স তো এটাই, বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো, আমরা কোনো দায় নেব না। এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি। কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে, বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে, এবং বিএনপি সেই রাজনীতিটাই করছে। তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি, মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না। তারা এটা দাবিও করে নাই, তারা এটা করেও নাই, সরকার করেছে। কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল, তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমি মনে করি এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে, কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না। কিন্তু আনফরচুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন, এরপরে আরো অনেক দিন আসে, এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে, দেশে হবে, দেশের বাইরে হবে। তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে, তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা। এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো, আমার কোনো আপত্তি ছিল না। তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না, ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তাদেরকে পুঁজি করতে হয়েছে। আমরা একটা আইনকে কালো আইন বলি কেন? আমরা একটা আইনকে কালো আইন বলি কেন? এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না। সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে। এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না।
জি, জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। আহ, আমি এই পাতানো খেলা যে বিষয়টা আপনি বললেন, আমি মিরাজ মিয়া আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এটি আসলেই পাতানো খেলা কিনা। আমি একটু সাথে এই প্রশ্নগুলো কিছু পয়েন্টও যোগ করে দিই, তাহলে আপনি হয়তো এই ভালো করে বিশ্লেষণ করবেন যে 9 মাস পরে হঠাৎ করে, মানে 9 মাস ধরেই আমরা আন্দোলনের বিষয়টা বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটার বিষয়ে আমরা জানি আপনাদের আছে, কিন্তু এমন হঠাৎ একটা আন্দোলন শুরু হয়ে গেল, বড় মাপের আন্দোলন যমুনার সামনে, যেখানে 144 ধারা জারি আছে, যেখানে প্রাথমিক শিক্ষকেরা যদি আন্দোলন করতে যায় তাদেরকে গরম পানি ছুঁড়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। একটা ছবিও খুব ভাইরাল ছিল ওই সময়, যে মায়ের কোল থেকে শিশু ছিটকে পড়ছে আন্দোলনকে দমানোর জন্য, এমন আগ্রাসী অবস্থায় তখন সরকার। অথচ আপনাদের এই আন্দোলন যখন হচ্ছে তখন সেখানে শীতল পানি দেয়া হচ্ছে, উপর দিয়ে পানি ছেটানো হচ্ছে, খাবার পানি সরবরাহ করা হচ্ছে, 144 ধারা ভেঙে আপনারা করতেও পারছেন, মানে কিছুই একটা একরকম সহায়তা, প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে আন্দোলনটা করা হচ্ছে। তাহলে কি আসলে পাতানো খেলাই, মানে সেরকম পয়েন্টে কি সমীকরণটা মেলে? প্রথমত দেখেন, মাসুদ কামাল ভাইয়ের এর আগের বক্তব্য আমরা দেখছি, সেখানে তিনি বারবার বলেছেন তিনি সহ আরো যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বিচার করার পক্ষে, তারা বলছেন যে আসলে জনগণ সিদ্ধান্ত নেবে। তো এই জায়গাটা থেকে আপনি জানেন যে বাংলাদেশ যে কোনো রাজনীতিতে, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রাজনীতি নিয়ে পড়াশোনা, মানুষের জনমত সে কিভাবে দিবে, একজন মানুষ তার রায় কিভাবে দিবে, এটা আসলে তিনটা মাধ্যম। একটা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে কোনো রেজিমের পক্ষে বিপক্ষে মানুষ তার রায়টি দিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ নির্বাচন কিংবা ভোটাভুটির মাধ্যমে রায়টা দিয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে যদি কোনো ঐতিহাসিক মুহূর্ত থাকে যেটা রাষ্ট্রের সিকিউরিটি থেকে শুরু করে সার্বভৌমত্বের সাথে শুরু করে মানুষের জনমানুষের সাথে রিলেটেড, এমন কোনো যদি রায় হয় তাহলে সেটি গণভোটের মাধ্যমে দিয়ে থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ নাকি ওপেন, এই রায় বাংলাদেশ 5ই আগস্ট জনগণ দিয়ে দিয়েছে। অর্থাৎ গণ আন্দোলনের মাধ্যমে জনগণ তার মতামত যেভাবে প্রকাশ করে, সেটি কিন্তু 5ই আগস্ট বাংলাদেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যে চ্যাপ্টার সেটি বাংলাদেশে ক্লোজ। তাহলে আপনারা আবার দ্বিতীয়ত আন্দোলন হচ্ছে, করলেন কেন? সেটা যদি ক্লোজড হয়ে যায় তো হয়েই তো আমরা গিয়েছিল। আন্দোলনটা কেন করছি, যে আমরা দেখেছি যে এই সরকার আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার ব্যাপারে তারা গড়িমসি দেখিয়েছে। দ্বিতীয়ত আওয়ামী লীগের যারা আছে তাদের আসলে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে না এনে, তারা আসলে যারা চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল, যারা বিগত 15 বছর এদেশের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে, মানুষের ভোটার অধিকার হরণ করেছে, যারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের আমরা অগ্রগতি বিচারের তেমন কোনো অগ্রগতি দেখি নাই। যে কারণে আপনি দেখেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তার একটি রাজনৈতিক পরিচয় বর্তমানে সে একজন এনসিপির সে নেতা, সে একজন এনসিপির সদস্য। কিন্তু একই সাথে এই হাসনাত, সে যেমন এনসিপির সদস্য, পাশাপাশি তাদের ডাকে যেই সকল মানুষ রাস্তায় নেমে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই জুলাই আন্দোলনের প্রতি তার একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে হাসনাত, সে একজন জুলাইয়ের একজন অগ্রগণ্য সৈনিক হিসেবে সে মানুষকে ডাক দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার যে আপনার যে ঢিলেমি করছে, সেই জায়গা থেকে সেই আন্দোলনে ডাক দিয়েছে। তার ডাকে এদেশের ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে সবাই কিন্তু একত্রিত হয়েছে। আপনি আজকে শাহবাগ দেখেন, গতকাল শাহবাগের আন্দোলন দেখেন, যমুনাতে যে মঞ্চ করে যে আন্দোলন হয়েছে, সেখানে ফেসিবাদ বিরোধী সকল দল ছিল। এখন আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধের তো ছিল ব্যাপারে না? আপনি দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে বর্তমানে ফেসিবাদ বিরোধী যতগুলো দল আছে তারা কিন্তু সবাই এক। মানে আমি প্রশ্ন থেকে করছি, শুরু করে বিএনপি কি NCP ছিল? থেকে শুরু বিএনপি করে কে তো দেখি নাই। বিএনপি, তারা বারবার বলেছে তারা আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগকে এই দেশের জনগণ আওয়ামী লীগ আর দেখতে চান। এটি আজকেও বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলেছেন। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি সেটি নির্বাহী আদেশে হবে নাকি সেটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলগতভাবে বিচারের অধীনে হবে? অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি এটি নির্বাহী আদেশ নাকি হচ্ছে আপনার আইসিটি অপরাধ যে আইনগতভাবে হবে, এই প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু দলমত নির্বিশেষে ফেসিবাদ বিরোধী যত দল ছিল, বিএনপি সহ থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে, সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একমত। যে কারণে আমরা বলছি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেটি মাকসুদ কামাল ভাই যেটি একটু আগে বললো, যেটি আসলে একটি পাতানো খেলা, এটি আসলে পাতানো খেলা না। কারণ এটি কিন্তু জনগণই তার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের রায়টি দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত এই যে আমার ঠিক আন্দোলন এখানেই প্রশ্ন, জনগণ রায় দিয়ে দেওয়ার পর আবার নিষিদ্ধ করতে হয় কেন? রায় যদি দিয়েই দেয় আবার নতুন করে নিষিদ্ধ করতে হয় কেন? আর জনগণ তো রায় দিয়েছিল সরকারকে পতন করানোর, তখন আপনারা এক দফায় যখন গিয়েছিলেন তখন সরকার পতনের দায় ছিল। আওয়ামী লীগকে একদম পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে এমন এমন কি সেই সময় আপনারাও দাবি করেছিলেন? তখন তো এই দাবিটা ছিল না। আওয়ামী দাবিটা দাবিটা ছিল, কারণ আওয়ামী লীগ হচ্ছে দলগতভাবে এই অত্যাচারটি করেছে। আপনি আওয়ামী লীগ দলগতভাবে এই জুলাইয়ের যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, এখানে 2000 মানুষকে যে শহীদ করেছে, এটা আওয়ামী লীগ কিন্তু কোনো ব্যক্তি শেখ হাসিনা করেনি, কিংবা কোনো আওয়ামী লীগের কোনো ব্যক্তি নেতা করেন, এটা দলগতভাবে তারা করেছে। আমরা শুধু এই 2024-এর কথাই বলছি না, শাপলায় যে গণহত্যা চালানো হয়েছিল, আপনার পিলখানায় যে গণহত্যা চালানো হয়েছিল, আমরা বলছি এই সকল গণহত্যা আওয়ামী লীগ দলগতভাবে করেছে। আওয়ামী লীগ যে যত 15 বছরে যে গুম খুন যে নির্যাতন করেছে, সেটি তারা দলগতভাবে করেছে। যে কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ সেটি দলগতভাবে করতে হবে। এবং এই জায়গা থেকে আসলে এটি কোনো পাতানো খেলা নয়, এটি আসলে এই দেশের জনগণের দাবি। কারণ এদেশে আপনার এদেশের মানুষ
তারা 5 তারিখে যেমন রায় দিয়েছে, এখন সরকার এটি রায়ের মাধ্যমে এই জনগণের এই দেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের একটি দ্বিতীয় বিজয় অর্জিত হয়েছে বলে আমি মনে করছি, যে কারণে আসলে এটি কোনো পাতানো খেলা না। দ্বিতীয়ত আসলে যেটি বলছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলনটি হচ্ছে, এটি আসলে এক ধরনের ইসলামপন্থীদের আন্দোলন। এখানে আসলে শুধু ইসলামপন্থী না, এখানে দলমত নির্বিশেষে এখানে সকল আপনার ফেসিবাদ বিরোধী বা এই জুলাইকে কেন্দ্র করে যে সংগঠনগুলো হয়েছে, এখানে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, ইসলামী আন্দোলন থেকে শুরু করে, খেলাফত থেকে শুরু করে, এখানে সব দলের পার্টিসিপেশন আছে। যে কারণে আমরা বলছি আসলে এটি কোনো একক ব্যানারে কিংবা একক নেতৃত্ব হচ্ছে না, এটি জুলাইয়ের ব্যানারে যেমন হচ্ছে, এবং জুলাইয়ের সাথে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সবার এখানে পার্টিসিপেশন রয়েছে। জি, আরেকটা বিষয় যেটির কথা মাঝে মাঝে আমরা মাসুদ কামালের বিভিন্ন কন্টেন্ট থেকেও আমি দেখেছি বা আমরা দেখি, যেগুলো মানে আওয়ামী লীগের একটা বড় কর্মী সমর্থক ভোটার নেতাকর্মীরা তো আছেন, এই সংখ্যাটা খুব ছোট না, বেশ বড় একটা সংখ্যা। তারা একাধিকবার ক্ষমতায় থেকেছে, বিরোধী দলে থেকেছে, একদম ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে থেকেছে, তারপর তাদের নানান অকর্ম আছে, মানে অপকর্ম আছে, সেগুলোও যেমন একই সাথে সত্যি। এই মানুষগুলোর প্রতি একটা অবিচার হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা? মানে এখনো যেই জরিপ আমরা দেখছি সেখানেও মানে এনসিপির চেয়ে আওয়ামী লীগ এগিয়ে ভোটের জরিপে। না দেখেন, ভোটের জরিপে হচ্ছে এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটি নয় যে আওয়ামী লীগের বাংলাদেশের 40,000 ওয়ার্ডে যে আওয়ামী লীগ নেতাকর্মী আছে, সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে নিষিদ্ধ করা। এখানে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার মানে হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে যারা দলগতভাবে, যারা চিহ্নিত খুনি, যারা চিহ্নিত টাকা পাচারকারী, যারা চিহ্নিত ভাবে এদেশের প্রতিষ্ঠানকে, এদেশের সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তাদেরকে বিচারের অধীনে আনতে হবে। যারা কোনো ফৌজদারি অপরাধে লিপ্ত না, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আওয়ামী লীগের সে সকল নেতা কর্মীরা তো এইসবের বাইরে, তারা আওয়ামী লীগ করতে পারবে না। যারা গণহত্যা, তারা আওয়ামী লীগ করতে পারবে, কারণ আপনি নিষিদ্ধ দলকে তো কোনো নেতা কর্মী সাপোর্ট করতে পারেন। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে দ্বিতীয় যে ইস্যুটি আসে যে আওয়ামী লীগ আসলে সিদ্ধান্ত নিষিদ্ধের ব্যাপারটি, যে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ছেড়ে দাও, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যদি 1 থেকে 2টি আসন পায়, তাহলে হচ্ছে আওয়ামী লীগ এমনি বেরিয়ে যাবে। এই ব্যাপারটি আসলে খুবই একটা ডেঞ্জারাস একটি হচ্ছে, আমরা মনে করি যে এই ধরনের আর্গুমেন্ট খুবই ডেঞ্জারাস। কারণ হচ্ছে দেখেন, আওয়ামী লীগকে যখন আপনি বলছেন যে ভোটের মাধ্যমে নিয়ে আসতে হবে, কারণ আওয়ামী লীগের এই ওয়ার্ড পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। আপনি একটু আগেই বলেছেন যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন জরিপে যে এনসিপির থেকে আওয়ামী লীগের ভোটার বেশি রয়েছে। দেখেন, আওয়ামী লীগ একটি অনেক পুরনো দল হিসেবে আওয়ামী লীগের যদি এত জনসমর্থন থাকে, আওয়ামী লীগের এখন লাখ লাখ নেতাকর্মী আছে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই যুক্তিতে যদি আমি আসি, তাহলে আওয়ামী লীগের যদি নেতাকর্মী থাকি, তাহলে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের এত সমর্থন থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কেন একটি ফ্রি ফেয়ার ইলেকশন তারা তিনটি ইলেকশনে দিতে পারে? হয়তো তারা হেরে যাবে এই জন্য, হয়তো তারা হেরে যাবে এই জন্য, তারা হারতে চায়নি এই জন্য। সমর্থন ছিল না বলেই আওয়ামী লীগের কোন সমর্থক বাংলাদেশে ওইভাবে নাই দেখি আওয়ামী লীগ গত 3টি ইলেকশন ফ্রি ফেয়ার দিতে পারে। মিরাজ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। তারা হেরে যাবে, তারা বিরোধী দলে যেতে চায় না, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, এই জন্য তারা হয়তো নির্বাচন কারচুপি করেছে। তার মানে তাদের কোনোই সমর্থন নাই বা তাদের সমর্থন জিরোতে নেমে গেছে। মাসুদ কামাল এই বিষয়ে অনেক বলেছেন, তারপরেও যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে, সেটা একটু শুনবো। সাথে সাথে এই প্রশ্নটাও করে দিই, যেটা মিরাজ ভাই নিজে থেকেই তুলছিলেন, যে ইসলামপন্থীদের একটা আন্দোলন কিনা এটি, যেখানে আমরা বিএনপিদের দেখছি না, উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো, কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানীকেও দেখেছি, যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে, জামিনে আছেন মাসুদ কামাল। একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে, সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতাকর্মী আছে, এটা উনিও বললেন। তারা তাহলে কি করবে এখন? তাদেরকেও তো আপনি কোনো দল করতে দেবেন না, তো তারা কি করবে? তাদের তো একটা দল করার ইচ্ছা আছে। যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের, মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, তো তারা তো বিএনপিও করতে পারে। জি বলবেন। তারা বিএনপি করতে পারে, তারা জামাত করতে পারে, তারা এনসিপিও করতে পারে, তারা কিছুই না করতে পারে, সেটা কিন্তু তাদের চয়েস। কিন্তু আমার কথা হলো কি, আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম? আমি বারবার, আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটা দলগত অপরাধ, আমি কিন্তু ওভাবে দেখি না। আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে। দেখেন, আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই। আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন, আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল। এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয়। 71 সালে জামাতের যে লিডারশিপ ছিল, সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে।
এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে, এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে। জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু না। এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো 96 সালে ক্ষমতা ছিল, 96 সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই। আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় 2001 সালে ক্ষমতা হস্তান্তর করছিল। বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই, আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর করে। একবার আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ পরের বার বিরোধিতা করে নাই। তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে, 71-এর আওয়ামী লীগ, 96-এর আওয়ামী লীগ, 2014-এর আওয়ামী লীগ এক না, 2024-এর আওয়ামী লীগও একটা। কেন না? এক না হলো নেতৃত্বের কারণে এক না। আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে? 2024 এবং 1996 এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে। আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের এই গত 15 বছরে আওয়ামী লীগের কত নেতাকর্মী মারা গেছে, নির্যাতিত হয়েছে, তার হিসাব কেউ করছে? করে নাই, কিন্তু প্রচুর হয়েছে। এই যে নির্যাতিত আওয়ামী লীগার মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক, তার জন্য আপনি কি রাখলেন? তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই, তোমার যে গঠনতন্ত্রের উপর ভিত্তি করে তুমি দল করছো, এইটাই নিশ্চয়, এটাই খারাপ। কথাটা কি সত্য? শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। আপনি প্রত্যেকটা লোক, যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে, অন্যায় করেছে, প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে এই 300 এমপি, 350 এমপি, 3 দফায় ধর 900 এমপি ধরলাম আমি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা, আপনি সবগুলিকে আনেন। সবগুলি আনলে 10,000 হবে না, ধরলাম 1 লাখ হলো, 1 লাখ হোক, 1 লাখ লোক খারাপ। আপনি 1 লাখ খারাপ লোকের জন্য 1 কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন? এটা যে শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, ফ্যাসিবাদ, স্বৈরাচার, পার্থক্যটা কি? এটা তো না বোঝার কোনো বিষয় না। স্বৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে, ফ্যাসিবাদ কি করে? বিভিন্ন রকম কালা কানুন, আইন, কালো আইন দিয়ে তারা তাদের কাজটা করে নেয়। এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা, এটা এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি। আমরা বলছি, আপনি যে কথাটা শুরুতে বললেন, আমি অনেকগুলি কথা বলি এখানে, দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে। এরা তো প্রতিদিন বৈষম্য, এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে, করে নাই বলেন? তাদের জন্য পানি আসে, ওয়াসা পানি দেয়, তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য, আর শিক্ষকদেরকে বিতাড়িত করার জন্য গরম পানি ছোটায়, জল কামান ইউজ করে। তো এই বৈষম্য, এগুলো বৈষম্য না। যখন হাসনাত আব্দুল্লাহ বললো আমরা 1 ঘন্টার আলটিমেটাম দিলাম, তখনই তো বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন, মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কিন্তু এখান থেকে আমি জীবনে কখনো শুনি নাই 1 ঘন্টার আলটিমেটাম দেয়। আমি একটু বার্তাটা আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ কখনো 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে 1 ঘন্টার মধ্যে কিছু একটা হবে। এটা বোঝাই যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি সমস্যা বলছি না, এটা তারা করছে, করতে পারে, ক্ষমতা আছে, হয়ে গেছে, যুক্তি আছে, সবই আছে, তারা যুক্তি আছে, কুযুক্তি আছে, সব আছে, আমার কোনো আপত্তি নাই। আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন, কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন? আমার খালি এটাই দুঃখ, আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি, সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন? আমার দুঃখটা গেলে এখানেই, আর কোনো দুঃখ নাই। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এতে আমার কিছু আসা যায় না। আমি তো আওয়ামী লীগ করি না রে ভাই, আমার কোনো বিপদ নাই। কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না, যে করে সে বুঝবি। সে কেন একদিন হাসিনাকে সরাতে পারে নাই, এটা তারও সমস্যা আছে। সে মায়ের খাইছে, তাও তো হাসিনার বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে নাই, কেন পারে নাই, তারও সমস্যা আছে। তারও কিছু ভোগ করতে হবে, করুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, যে এই সরকারের গায়ে যে একটা কালিমা লেপন হয়ে গেল, এই সরকার এই কাজটা কেন করলো? কারণ আলটিমেটলি কিন্তু এটা পরে আলোচনা হবে। এবং বিএনপি দেখেন কি করলো, এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো।
সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি, কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা লাগাইলো না। কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন নেই, আমার টেনশন হলো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার, তাদের ভূমিকাটা এমন কেন হলো? আমি এই জায়গাটা আমাকে আপত্তি, আর কিছু না। আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন, আদেশ আইন আছে, কালো আইন তো বাতিল হয় নাই, কাজে আইনে আপনি প্রয়োগ করতেই পারেন, কোনো সমস্যা নাই, করেন আপনারা। কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি, দেশে আলোচনা হবে, বিদেশে আলোচনা হবে। জাতিসংঘে রিপোর্ট দিয়ে গেছে, ওখানে কি তারা বলে না এইগুলির ব্যাপারে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধের ব্যাপারে তারা তো একটা অপিনিয়ন দিয়ে গেছে। ওদের অপিনিয়ন মানতে হবে, এরকম কোনো আইন নাই। কিন্তু আমি ওগুলো বলছি না, আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই, কিন্তু আমার কোশ্চেন হলো সরকার কেন এই ফাঁদে পা দিল? দরকার ছিল না। আরো আগে দেখেন, আরো আগে প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি 3টা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি ওনাকে বলতে শুনছি, উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো আওয়ামী লীগ বলে নাই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। ডক্টর ইউনূসের মুখ দিয়ে 3বার উচ্চারিত হয়েছে, কমপক্ষে, বেশি হতে পারে, আমি 3বার শুনছি, হয়েছে তো। এখন যদি তাকে জিজ্ঞাসা করে, ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি তো বলছিলেন আগে, তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায় চাপাবে, বলবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন, তাহলে আমি ওই তর্কের খাতিরে প্রশ্ন, ধরেন আমি একটা কুতর্কই করতেছি, ধরা যাক। সেটা হলো যে যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না, এতদিন পরে কেন? জি, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু মিরাজ মিয়ার কাছ থেকে নেই। এতদিন পরে কেন, এমন 1 ঘন্টার আলটিমেটাম এতদিন পরে এসে, মানে 9 মাস পরে এসে, এর মধ্যে আমি যেটা বলছিলাম যে আপনারা তো দাবিটা করে আসছেন, এখন এসে এমন তড়ি ঘড়ি করে হুট করে, যেটা বিভিন্ন গণমাধ্যমে যে শিরোনাম আকস্মিকভাবে বলা হচ্ছে, কেন আপনারা এটা করলেন? প্রথমত দেখেন, আমরা কিন্তু এই দাবিটি, জনগণ থেকে যে দাবিটি আসছে বারবার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি কিন্তু গণ অভ্যুত্থানের 5 তারিখের পর থেকেই কিন্তু এই দাবি চলমান। এখন এই মুহূর্তে হঠাৎ করে এই দাবিটি অনেক বেশি এক্সিলারেট হয়েছে এই কারণে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি দেশ থেকে রাতে বের হয়ে চলে গিয়েছেন, তাকে কিভাবে দেশ থেকে বের হতে দেওয়া হলো, ঠিক যেভাবে আওয়ামী লীগের সব বড় বড় যারা চিহ্নিত অপরাধী খুনি যারা দেশ থেকে বের হয়ে যাচ্ছে, এই একটা খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকেই কিন্তু এই আন্দোলন আরেকটা মোমেন্টাম। এর জন্য তো আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, যে সরকার কি করলো যে পালিয়ে গেল তারা বা দেশ ছেড়ে গেল। এই ইস্যুটাকে, এটাতে একটা মোমেন্টাম পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে। দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে 1972-এর আওয়ামী লীগ এবং 2009 সালের আওয়ামী লীগ কিংবা 18 কিংবা 24-এর আওয়ামী লীগ, এটি আসলে একটা। আমরা যেটি বলছি আসলে বারবার, যে বাংলাদেশে আওয়ামী লীগ যতবার রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ পেয়েছে ততবার তারা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। এটা যার নেতৃত্বে আসে, আপনি 1972 থেকে 75 সালের ইতিহাস দেখেন, আওয়ামী লীগ সেখানে দলগতভাবে তারা বাকশাল কায়েম করেছে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে, সেখানে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে, পত্রিকাগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আপনি 2018 থেকে 2018 নেতৃত্ব বলেন, 9 সালের নেতৃত্ব বলেন, 24-এর আওয়ামী লীগ বলেন, তারাও কিন্তু ঠিক সেম বাকশাল 2 কায়েম করেছে। আওয়ামী লীগ 1972 থেকে 75-এ তারা যে কাজ করেছে তার থেকেও তারা ছাড়িয়ে গিয়েছে এই পরবর্তী নেতৃত্বে, একদম সেম কাদায় রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মানুষ গত 3টি ইলেকশন তো মানুষ ভোটই দিতে পারে নাই, তার আগে 1-2 নির্বাচন হয়েছে, নির্বাচন হয়েছে। যে কারণে আমরা বলছি আওয়ামী লীগ যখনই রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছে তারা এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেমন ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, ঠিক একইভাবে আমরা বলছি যে আওয়ামী লীগ আসলে। দ্বিতীয়ত আসলে মাসুদ কামাল ভাই যেটি বললেন যে এই যে আওয়ামী লীগের হাজার হাজার সমর্থক আছে, যে তাদের আপনি কি করবেন? এখন আমরা যেটা বলছি, যে কারণে আমরা বারবার বলছি আওয়ামী লীগকে দলগতভাবে, যে কারণে দলগত যখন আপনি বলেন তখনই কিন্তু এই সমর্থকদের কথাটা আসে। আপনি যদি আসলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে একটি রিপোর্ট তারা দিয়েছে, সেখানেও বলেছে আওয়ামী লীগ 24-এ যে গণহত্যা চালিয়েছে যে তারা দলগতভাবে করেছে। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ যখন 2018 সালে, 2014 সালে কিংবা 2024 সালে যখন ভোট চুরি করেছে, আওয়ামী লীগের কোন সদস্য, তাদের কোন নেতা কর্মী, ধরেন আপনার একদম প্রান্তিক লেভেলের আওয়ামী লীগের কোন সমর্থক সে বলে নাই যে 2014 সালে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমি এই ভোট আমি আসলে বর্জন করি। 2018 সালে আওয়ামী লীগ যখন আমি ইলেকশন করে, 24 সালেও যখন ইলেকশন করে এভাবে একদলীয়, তখন কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মী বলে নাই আওয়ামী লীগের নির্বাচন আসলে কি কোনো শুদ্ধ প্রক্রিয়া হচ্ছে, আমি এই নির্বাচন মানি না। তারা দল হিসেবে আওয়ামী লীগ যেটা করেছে, তাদের নেতাকর্মী, তাদের সমর্থক সবাই সেটা মেনে নিয়েছে। আওয়ামী লীগ যখন সাপ্লাই গণহত্যা চালিয়েছে, তখন আওয়ামী লীগের কোন নেতাকর্মী বলেনি যে আওয়ামী লীগ এভাবে গণহত্যা চালাতে পারে, অর্থাৎ দল গণহত্যা চালিয়েছে, সকল নেতাকর্মী সেটাতে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ 24-এ ছাত্র জনতার আন্দোলনে যেভাবে গণহত্যা চালিয়েছে, তাদের সকল সমর্থকও সেটাতে বলেছে
তারাও কিন্তু সেটাকে সমর্থন দিয়েছে। এবং আপনি যদি এখনো দেখেন দলগতভাবে মাসুদ কামাল ভাই যেটা বলেন যে একটি শুদ্ধ আইনে একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, এটি কিন্তু আমাদের থেকে এই দাবিটি আছে। আমরা শুরু থেকেই বলে আসছি যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আইনে সেখানে দলগতভাবে বিচার করার প্রভিশন যুক্ত করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রক্ষা করে সেখানে বিচার করতে হবে। যে কারণে আপনি আমাদের একদম দলগতভাবে আমরা এটি প্রথম থেকেই বলে আসছি। দ্বিতীয়ত হচ্ছে আমি যেই ব্যাপারটি আপনাকে বারবার ক্লিয়ার করার চেষ্টা করছি যে এটি আসলে কোনো ইসলামপন্থীদের উত্থান নয়। আপনি যদি গত 15 বছরে দেখেন আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই যারা ইসলামপন্থী মানুষগুলো রয়েছে। আপনি শাপলার যে গণহত্যা থেকে শুরু করে বিগত 15 বছর আওয়ামী লীগের পঙ্গু নির্যাতনের যারা রাজনৈতিক প্রতিপক্ষ যেমন শিকার হয়েছে সেমন ইসলামপন্থী যারা হয়তো তারা বেশি মাঠে আছে, এটি হয়তো একটা ব্যাখ্যা হতেই পারে। মিরাজ ভাই, আমি একটু ওইখানে আপনার কাছে যেতে চাই যে আপনি বলছেন যে গণহত্যার সাথে জড়িত আছে, কিন্তু এই সরকার 71-এর গণহত্যার সাথে যারা জড়িত তারাও নিষিদ্ধ হয়েছিল, তাদেরকে এখন প্রসিদ্ধ করা হলো। আর 24-এর গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে নিষিদ্ধ করা মানে দ্বিচারিতা হয়ে গেল কিনা? আবার একটু যদি প্রশ্ন, মানে আমি বলছিলাম যে এই অন্তর্বর্তী সরকার 71-এর গণহত্যার সাথে যারা জড়িত সহযোগী শক্তি তারা নিষিদ্ধ দল হিসেবে ছিল, তাদেরকে এই সরকার এসে সেই নিষিদ্ধর আদেশটা উঠিয়ে দিয়ে প্রসিদ্ধ করে দিল বরং। আর মানে 24-এর অপকর্ম, 24-এর গণহত্যা তার জন্য যেই দলটি তাদেরকে নিষিদ্ধ করলো, একটা দ্বিচারিতা হয়ে গেল কিনা? মিরাজ মিয়ার, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? নিষিদ্ধর একটু আমার এখানে নেট সমস্যা হচ্ছে, এখন শুনতে পাচ্ছি। দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে আপনি দেখেন বারবার এখানে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। ডক্টর ইউনূস স্যার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই সরকার আসলে সিদ্ধান্ত নিবে কিনা এটি জনগণ সিদ্ধান্ত নিবে। বিএনপি থেকে বলা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু এই 2024 সালে যারা গণ আন্দোলন করেছে এবং বিগত 15 বছর যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে তাদের থেকে কিন্তু এটি একটি দাবি ছিল। যে কারণে আমরা বলছি যে এই যে উপদেষ্টা যারা হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, তারা কিন্তু সবাই আর গণ অভ্যুত্থানের পক্ষে আর নাই। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের মধ্যেও তারা আসলে যে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলো তারা সঠিকভাবে করেনি। আজকে 9 মাস তাদের পার হতে চলেছে, আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার কোনো উন্নতি তারা করেনি। তারপরে হচ্ছে যারা টাকা পাচার করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখি। রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, যে মৌলিক সংস্কার, সেই সংস্কারেরও তারা খুব বেশি অগ্রগতি দৃশ্যমান তারা পদক্ষেপ দেখাতে পারেনি। যে কারণে আসলে জনগণ থেকে এখন একটি অনেক বেশি প্রেসার তৈরি হয়েছে। দৃশ্যমান পদক্ষেপ দেখাতে না পারার দায় তো আপনাদের দলের প্রধানেরও। তিনি থেকে কিছুই তো করতে পারেন নাই। তিনি যখন মানে তথ্য উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, তিনিও তো কিছু করতে পারলেন না। তারপর তো তিনি রাস্তায় নেমে আসলেন, রাজপথে নেমে আসলেন। তো পারেন তো আসলে কেউই না। আমাদের দলের সে আসলে পুরো সরকারের সে কিন্তু একটি অংশ ছিল। এই সরকার বলতে আসলে উপদেষ্টারা যেমন ছিল, সেই সরকারের একটি পার্ট নাহিদ ইসলাম ছিল, তেমনই ভাবে এই উপদেষ্টাদের নির্বাহী আদেশ বলেন যে কোনো কার্যক্রম যারা বাস্তবায়ন করে আমলাতান্ত্রিক কাঠামো, এই কাঠামো আমরা দেখেছি বিগত 15 বছরের যে স্ট্রাকচার, সেই ফেসিবাদী স্ট্রাকচার রেখেই এই উপদেষ্টা মন্ডলী যখন কাজ করতে গিয়েছে তার পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে আমরা বলছি এই সংস্কারটা শুধু আওয়ামী লীগের সংস্কার বিচার বলি বা সংস্কার বলি, এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সংস্কারটা আসতে হবে। রাষ্ট্রের ইনস্টিটিউশন থেকে শুরু করে, আমলাতন্ত্র থেকে শুরু করে, রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাতে একটা বেসিক সংস্কার নিয়ে আসতে পারে। কিন্তু দুঃখজনক হলো দেখা যাচ্ছে এই সরকার আসলে দৃশ্যমান তেমন বেশি সংস্কার তারা করতে পারেনি। যে কারণে আমরা এখন জোরালো ভাবে বলছি যে এই সরকার সে যাওয়ার আগে, যেহেতু সে বলেছে নির্বাচনের ব্যাপারটি কিন্তু এস্টাবলিশ, যে গত আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিয়ে যাবে, এই দিয়ে যাওয়ার আগেই তারা যেন মৌলিক সংস্কারটি অন্তত ন্যূনতম সংস্কার করে যেতে পারে, সেজন্য একটি প্রেসার গ্রুপ হিসেবে আমরা যেমন আগেও ছিলাম এখনো আমরা কাজ করতে চাচ্ছি। মানে প্রেশার গ্রুপ বেশি সফল সরকারে থাকার চাইতে, সেটা একটা বার্তা আসছে কিনা? যাই হোক, আমি আসি আপনার কাছে, কিন্তু ওই প্রশ্নটা রয়ে গেল যে সরকারের মধ্যে একটা দ্বিচারিতা কিনা। জামাত গণহত্যার দায় তার 71-এর সেখান থেকে বরং বেরিয়ে আসলো, আর আওয়ামী লীগকে গণহত্যার দায়ে তাকে নিষিদ্ধ করা হলো। আসি মিরাজ মিয়া আপনার কাছে, আমি আরেকটু আসি এর সাথে আরেকটু প্রশ্নের একটা লেজ জুড়ে দেবো। আমি একটু মাসুদ কামালকে একটু শুনে নিই একটা বিষয়, যে মাসুদ কামাল তাহলে কি একটা বার্তা এখানে আসলো কিনা যে মানে বিএনপিও দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি করছে, দাবিটা আদায় করতে হলে যমুনা ঘেরাও করতে হবে বা ব্লকেট করতে হবে, এবং ব্লকেট করলেই দাবি আদায় হবে। এটা তো একটা উদাহরণ সরকারি সৃষ্টি করে দিল, সরকারি বলে দিল যে এইভাবে তোমরা করো, এইভাবে করা যায়। আজকে দেখলাম ডিএমপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না। তো এই নোটিশটা আগেও ছিল, নতুন করে এই নোটিশ দেওয়ার দরকারটা কি এটা তো বুঝলাম না। এই নোটিশটা আগেও ছিল, নোটিশ তো কখনোই প্রত্যাহার করা হয়নি, এখন আবার নতুন করে আজকে নোটিশ দিল। এগুলো হলো কি জানেন, মিনিমাম সেন্স যাদের আছে, মিনিমাম স্মৃতি শক্তি যাদের আছে,
তাদের কাছে এই পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি, হাস্যকর ঘটনা এটা একটা হচ্ছে। এত নাটকের তো কোনো দরকার ছিল না। দেখেন মোহাম্মদ মিরাজ ভাই যে কথাগুলি বললেন যে এইটা এখনই কেন, একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য পালিয়ে গেলেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হতো না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে একজন সত্যি কথা বলতে কি মানে অরুচিকর লোক মনে করি পার্সোনালি। উনি বিভিন্ন জায়গায় যে সমস্ত মানে স্ল্যাং জোকস বলতেন, কৌতুক করতেন, ভাই রাষ্ট্রপতি পদটাতে না এত হাস্যকর কাজকর্ম করা ঠিক না। আমি ওনাকে পার্সোনালি পছন্দ করতাম না, এটা হলো আমার অপিনিয়ন। বাট উনি তো আমার রাষ্ট্রপতি ছিলেন, ছিলেন তো যেভাবে হোক ছিলেন তো। আচ্ছা থাকার পর উনি রিটায়ারমেন্টে গেছেন, তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহরা পায়। সরকারকে জিজ্ঞাসা করেন তো, উনি যে বুধবার রাতে বেলা গেলেন, বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কিনা? ছিল তো, উনি তো পুলিশি প্রহরাই ছিলেন। উনি পুলিশি প্রহরাতে ছিলেন, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে। তো এই সময় উনি কি পালিয়েছিলেন? পালিয়েছিলেন না। ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারতো, ধরতে পারতো, অ্যারেস্ট করতে পারতো, এমনকি সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারতো। পারতো কিনা? পারতো। করছে? করে নাই তো। উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? ব্যাংকক গিয়েছেন, থাইল্যান্ডে গিয়েছেন, বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন। মানুষ পালায় থাইল্যান্ডে যায় না, মানুষ পালায় গেলে পরে হয় আমেরিকা যায়, নাহলে কানাডা যায়, নাহলে ইউরোপীয় কোনো কান্ট্রিতে যায়, সাধারণত এটাই হয়। তো উনি গিয়েছেন, উনি পালিয়ে গেছেন, এই কথাটা বলা হচ্ছে কেন? কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার? উনি তো গোপনে যান নাই, প্রকাশ্যে গিয়েছেন। এবং এই যে কথাটা বলা হচ্ছে, এইটাকে আপনি ইস্যু যদি করেন, করতে পারেন, আমার তাও কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক অধিকার, যে কেউ প্রতিবাদ করতে পারে, যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে, রাগান্বিত হইতে পারে, আন্দোলনও করতে পারে, কোনো আপত্তি নাই। সেই যে ব্যর্থতা, ওই ব্যর্থতার বিচার কি এনসিপির নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে? সরকারের একজন উপদেষ্টা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব, না করলে আমি থাকবো না 3 দিনের মধ্যে। উনি কি বিচার করছেন? একজন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করছেন, ইমিগ্রেশনের এএসপি কে প্রত্যাহার করছেন। ভাই যাদের আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি, সাংবাদিকতা করছি, আমরা জানি যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, একজন জুনিয়র ক্রাইম রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, ইমিগ্রেশনে যে এসআইতে বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না? উপরে ফোনে হয়েছে, উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তোমরা ছেড়ে দাও, সমস্যা নাই কোনো। উনি চলে গেছেন। এখন যদি ওকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে ফোন করেছিল, ও তাও বলবে না। বলবে না এই কারণে ও তো এখন প্রত্যাহার করা হয়েছে, বললে ওর চাকরি থাকবে না। ভাই এই হলো কি আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের দায়িত্ববান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য। সেটা নিয়ে যদি আপনি আন্দোলন করেন, খুবই হ্যাপি। আমি এনসিপির লিডারদের প্রতি খুবই হ্যাপি যে আপনারা একটা ভালো পয়েন্ট ধরছেন। কেন গেল? তাহলে দায়ীকে, দায়ী লোকের শাস্তি পাইছেন? পাননি তো। ওইটার দায়ী লোকের শাস্তি, ওইটার জন্য আন্দোলন শুরু করলেন, ওইটার শাস্তি পাইলেন না। আপনি সরকার কইছে তুমি এটা বাদ দাও, তোমাকে আমি বড়টা দিচ্ছি, আমি লীগ নিষিদ্ধ করে দিলাম, হয়ে গেল। এখন এই সবই নাটক। কেউ কেউ বলে, আমি জানি না সত্য মিথ্যা, কেউ কেউ বলে এই সব কিছু ঘটানো হচ্ছে দুটো কারণে, জাস্ট দুটো কারণে। আমি বলি কারণ দুটো। 1 নম্বর কারণ হলো যেটা আমি প্রমাণ করতে পারবো না। 1 নম্বর কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামে কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে, সেখানে ইউএনের গাড়ি টাড়ি যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা কেওয়াস সৃষ্টি করা। আরেকটা কারণ অনেকে বলে, একটু এর মধ্যে যোগ করে আমি যদি একটা তথ্য যোগ করি, আজকেই দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের একটা 4 জনের একটা এয়ারফোর্সের একটা কার্গো ঢাকায় ল্যান্ড করেছে, তারাও নাকি রাখাইনে যাবে, এরকম একটা খবর আছে। জি এরকম আমরাও শুনেছি। এইটা একটা বলে, একটা কারণ বলে, এটাকে আলোচনার বাইরে রাখার জন্য এখানে একটা মানে একটা ক্যারিকেচার করা হচ্ছে। আরেকটা কারণ বলে অনেকে, সেই কারণটা কি? সেই কারণটা হলো আপনি লক্ষ্য করবেন তার ঠিক 2 দিন আগে 8 তারিখে দেশে কে এসেছে? বেগম খালেদা জিয়া এসেছেন।
যেদিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন, ওই দিন পুরো ঢাকা শহর এবং পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া, সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা, এটা হয়তো কোনো কোনো কর্নার, সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে, ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার, জমজমাট ইস্যু। সেই ইস্যুটা হলো প্রথমে হামিদ, তারপরে আইভীকে গ্রেপ্তার, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ। এখন দেখেন গত 3 দিনে কিন্তু আপনি পত্রিকার কোন পত্রিকার ফ্রন্ট পেজে খালেদা জিয়া নাই। তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন, এটাও অনেকে বলে। এই দুটো কারণে হতে পারে। এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না, বাট এই যে কথাগুলি বলে যখন লোকে, এগুলো যখন শুনি, শোনার সঙ্গে সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং মাঝে মাঝে মিলে যায়। মিলে যখন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষই কাজ করছে। ছেলে মানুষের কাজ করা আলটিমেটলি আপনি কি করবেন? আলটিমেটলি তো আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই। আপনি যত কিছুই তাইলে নেড়ে কাহিনী কর না কেন, আপনাকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে, এবং আপনাদের পিঠ রক্ষার জন্য যেতে হবে। আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না, এই সরকারকে বলছেন আপনারা দেশ খুব ভালো চালাচ্ছেন না। প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই, এখন মানুষজন তাকাচ্ছে। আপনাদের উপদেষ্টারা কে কি করছে, এখন সমস্ত তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে বেরোচ্ছে। আলোচনা যেগুলি বেরোচ্ছে সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে না, দুর্গন্ধই বেরোচ্ছে। সেই আলোচনার থেকে আপনারা কিভাবে নিজেদের পিঠ বাঁচাবেন ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা বলছেন। আপনার কথাগুলো শুরুতেও বলছিলেন পাতানো খেলা, ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি মিরাজ মিয়া, আগের প্রশ্নটা তো রয়ে গেছে, কিন্তু তার আগে আমি একটু এটা শুনতে চাই যে মানে আপনিও আসলেই বলছিলেন যে আব্দুল হামিদ চলে গেলেন কি করে, এই ক্ষোভ থেকে এই একটা আন্দোলন, একটা উত্তেজনা তৈরি হলো। কিন্তু সত্যিই তো আব্দুল হামিদ যদি চলে যাওয়া না যাওয়ার থেকে থাকে, না যাওয়াটাই উচিত ছিল, তার দেশ ছাড়তে পারা উচিত হয় না, এরকম যদি হয়ে থাকে, দেশ ছাড়তে দিল কারা? সরকার দিল, কারণ সরকারের ব্যবস্থাপনার মধ্যে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি বেরিয়ে গেলেন, যেটি মাসুদ কামাল বলছিলেন। তাহলে ব্যর্থতাটা সরকারের। ওবায়দুল কাদের কি করে গেলেন? সরকারের মানে কারো না কারো সহায়তা ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা হলো না। সেনাবাহিনীতে সেনানিবাসে যে 626 জন ছিল তারা কিভাবে গেলেন? সরকারে আছেন আপনাদের নিয়োগকৃত লোকজন, কিন্তু তারা বা আপনাদেরই সহকর্মীরা, আন্দোলনের সহকর্মীরা তারা, আপনারা ব্যাখ্যা পেলেন না। এখন এসে উদরপিণ্ডি বুদুর ঘাটে চাপানোর একটা ব্যবস্থা এটি। মানে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে না, কেন দিচ্ছে না, সেই ব্যাখ্যা তো আপনারা আদায় করতে পারছেন না। দেখেন মাসুদ কামাল ভাই যে ব্যাপারটা প্রথম থেকে বলেছেন যে এই সরকার একদম শুরু থেকেই যে সেনাদের অধীনে যে 600 জন ছিল তাদেরকে কোনো বিচারিক ব্যবস্থায় নিয়ে আসেনি। গত 9 মাস হয়ে গিয়েছে এই সরকারের যারা খুনের সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, তাদেরও কোনো দৃশ্যমান গ্রেফতার বা বিচারিক ইয়াতে নেই। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে জামিন দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই যে তারপরে হচ্ছে নতুন করে করিডোর ইস্যু আসলো, সরকার জনগণের সাথে আলোচনা না করে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই যে করিডোরের মতো একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছিল। এই যে সরকারের যেই পদে পদে যে ব্যর্থতাগুলো হচ্ছে, এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সরকারের কাছ থেকে এই ধরনের ব্যর্থতা কিংবা এই ধরনের কার্যক্রম, যে করিডোর দিয়ে দেওয়া, বিচারিক কার্যক্রম অগ্রগতি না দেখানো, জামিন দিয়ে দেওয়া, এগুলোর প্রতি যে কালেকটিভ যে মানুষের ক্ষোভ এক জায়গায় এসেছে, যখন আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে তখন এই সরকারের প্রতি যে কালেকটিভ ক্ষোভটা সেটা আসলে বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরিত থেকেই এই সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন এবং হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া এবং এই সরকারকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্যই কিন্তু এই বর্তমানে যে আন্দোলনটি চলছে, এটি আপনার প্রথম যে সেই ব্যাখ্যাগুলো আর লাগবে না, ব্যাখ্যাগুলো আপনারা আদায় করতে পারলেন না। যে যদি আসলে তো আব্দুল হামিদের দেশ ছাড়ার মধ্যে বেআইনি কিছু ছিল না, কিন্তু যদি যেতে না দেওয়ার থাকে গেল কেন? তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন? রাষ্ট্রীয় প্রোটোকলে গেলেন, ওই 3 পুলিশ সদস্যকে কেন শুধু শুধু বকরা বানানো হলো? এই ব্যাখ্যাগুলো মানে পাবো না আমরা? এই ব্যাখ্যাগুলো তো আমরাও বলছি যে এগুলো সরকারের স্পষ্ট ব্যর্থতা, যে কারণে এই জায়গা থেকে সরকারকে ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? মিরাজ মিয়া, ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? এই ক্ষেত্রে তো আমরা স্পেসিফিকলি আসলে কিছু বলতে পারবো না। আমরা তো আসলে জানি না এটা সরকারের ব্যর্থতা নাকি সম্পৃক্ততা, কারণ এই সরকারে আসলে কি জানেন না ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? আমি তো আপনাকে প্রথমেই বলেছি এই যে সরকারের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে যারা এই নির্বাচনের এই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু আর সেই জনগণের উপদেষ্টা হিসেবে নাই। তারা অনেকেই দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে, যেমন করিডোরের বিষয় এসেছে, তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে বিদেশি প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছে। আমরা বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার হওয়ার কথা ছিল এই সরকারের মধ্যে সেটি আমরা দেখতে পাইনি, যে কারণে জনগণের মধ্যে একটি কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সরকারের
এই প্রশ্নগুলো তারা জারি রাখছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দলগতভাবে আমরাও এনসিপি থেকে বারবার বলেছি যে এই সরকার করিডোরের মতো যে ইস্যুটি, সেটি আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ছাড়া সেই করিডোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যদি আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা দেখেন, সেখানেও আমরা বলেছি যদি কোনো বৃহৎ, যেটা আসলে জনগণের এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে রিলেটেড, এই ধরনের কোনো বৈদেশিক চুক্তি যদি রাষ্ট্রকে করতে হয় বা সরকারকে করতে হয়, তাহলে তাকে পার্লামেন্টে এটি উঠাতে হবে এবং সেখানে পাশ হওয়ার পরেই সরকার বৈদেশিক চুক্তি করতে পারবে। তো যে কারণে আমরা বলছি এই করিডোর ইস্যুতে আমরা বলছি যে সরকার এটি একা সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জামাতের যে ইস্যুটি এসেছে, আপনি যদি আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের দিকে তাকান, আমরা কিন্তু শুরুতেই বলেছি জামাত 1971 সালে তাদের এক ধরনের ভূমিকা ছিল, সেই ভূমিকার ইস্যুতে তাদেরকে বর্তমানে সেটিকে আসলে তাদেরকে স্পষ্ট করতে হবে। 71 প্রশ্নে তাদেরকে স্পষ্ট করতে হবে এবং তারা সেটা ভুল স্বীকার তাদেরকে করতে হবে যে 71 তাদের একটি ভুল ছিল। তো এই জায়গা থেকে আমরা কিন্তু স্পষ্ট। তো আপনি তখন দ্বিচারিতার যে প্রশ্নটি এসেছিল, এই জায়গা থেকে আমরা শুরু থেকেই বলে আসছি যে জামাতকে 71 নিয়ে তাদেরকে স্পষ্ট করতে হবে। যে কারণে আমরা বলছি যে এই যে সরকারের যে ব্যর্থতা, একের পর এক যে ব্যর্থতা, তো সেখানে আমরা বলছি যে এই সরকারের বিরুদ্ধে জনগণের যে কালেকটিভ ক্ষোভ, সেটা আসলে বিস্ফোরিত হয়ে উঠেছে। এই উঠা থেকেই আসলে এই দাবিগুলো এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দলগতভাবে এত বিচার ক্ষোভ এই করা সরকারের এবং বিরুদ্ধে, এত ব্যর্থতার কথা আপনারা বলছেন, তবু এই সরকারকেই কেন চান? কেন একটা নির্বাচন দিয়ে সরকারের বদল হবে না? এই সরকার তো আপনি বলছেন ব্যর্থতা দিচ্ছে, যে এই সরকার জনমত বিরোধী কাজ করছে। আমি এখানে এনসিপি প্রতিনিধিত্ব করছি। জাতীয় নাগরিক পার্টি কিন্তু কখনো বলে নাই যে এই নির্বাচনকে পিছাতে হবে। সরকার কিন্তু একদম এটি স্পেসিফিকলি আরো প্রায় 3 থেকে 4 মাস আগে তারা স্পেসিফিক করে বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা কিন্তু এটি কখনো বিরোধিতা করিনি। আমরা বলছি যে নির্বাচন এর মধ্যেই হবে, কিন্তু এই নির্বাচন হওয়ার আগে সরকারকে কিছু বেসিক রাষ্ট্রের যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক যে সংস্কার, এই সংস্কারগুলো তাকে করে তারপরে এর মধ্যে নির্বাচনটা করতে তো এই হবে। আপনি সরকার তো দেখেন যে পারছে না, ব্যর্থতার কথা আপনারা বলছেন, তাহলে যারা পারবে তাদেরকে কেন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন না? বলছেন না কেন? মানে বিএনপি যেমনটা বলছে এখনই নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হোক, তারা ক্ষমতায় যাবে, বা যারা জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় যাবে, সেটি কেন হচ্ছে না? সেই জায়গা থেকে আপনি দেখেন যে জাতীয় ঐক্যমত যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে তারা এই যে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে, আপনার এই যে যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, নারী সংস্কার থেকে শুরু করে আপনার দুদক সংস্কার, সংবিধান সংস্কার, তারপরে লোকাল গভর্নমেন্ট সংস্কার, এই সবগুলো সংস্কারের মধ্যে যেগুলো একদম বেসিক সংস্কার, সেগুলো কিন্তু তারা একটি চার্টে একত্রিত করে যে টিক চিহ্ন আকারে সবগুলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে এবং সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেটি আবার তাদের যে মতামত সেটি জানিয়ে ঐক্যমত কমিশনকে দিয়েছে এবং ঐক্যমত কমিশন কয়েক দফা দফা করে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বসছে। বসার পরে তারা আসলে সিদ্ধান্ত একত্রিত করছে বলে আমাদেরকে জানিয়েছে যে কোন কোন ইস্যুগুলোতে সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে, কোন ইস্যুতে আংশিক একমত হয়েছে, কোন ইস্যুগুলোতে রাজনৈতিক দ্বিমত পোষণ করেছে। তো যেই জায়গাগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে কিংবা আংশিক একমত হয়েছে, ওই সংস্কারগুলো তো তারা করতে পারবে। যেমন আমরা কিন্তু বলছি যে এই সরকারটি শুধু তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার ব্যর্থ হচ্ছে এ বলে আসলে সে কিন্তু একটি নির্বাচন দিয়ে চলে যেতে পারে না। একটি গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার, এই সরকার 1/11 সরকার না, আবার এটি তত্ত্বাবধায়ক সরকার না। আচ্ছা, মানে নির্বাচন দিয়ে চলে যেতে পারে না, ব্যর্থ থাকলে ব্যর্থতা নিয়েই কন্টিনিউ করতে হবে। মিরাজ মিয়া, আমি একটু আজকের আরেকটু প্রসঙ্গে যাই। আপনারা আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে খুব ক্ষুব্ধ, খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সাথে সাথে আমরা দেখলাম সেলিনা হায়াত আইভি, তাকে গ্রেপ্তার করা হলো, মানে একটা ছেলে ভুলানো চকলেটের মতো। যেহেতু আব্দুল হামিদ চলে গেলেন, তাহলে সেলিনা হায়াত আইভিকে আমরা গ্রেপ্তার করে ফেলি। মিরাজ মিয়া, আপনি কি শুনছেন? আপনি অবশ্য ফ্রিজ মনে হয় শুনছেন। জি, সেলিনা হায়াত আইভির একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার একটা পরিচিতি আছে। তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, তিনি পুলিশের সামনে বললেন আমাকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে ওয়ারেন্ট দেখাতে পারেন নাই, মানে তাকে যে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? কেন আছে কি কিছু অবস্থান? সেলিনা হায়াত আইভির যে গ্রেফতারটি, এটি আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমাদের যেহেতু এখন বর্তমানে একটি আন্দোলন চলছে, আমরা এটি একটি দলগতভাবে আমাদের যে প্রেস রিলিজ সেটি আমরা জানাবো। তবে আমরা যেটি বলতে চাই যে সেলিনা হায়াত আইভি তিনি যেহেতু আওয়ামী লীগের ছিলেন এবং তার স্পষ্ট একটি ভিডিও আছে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জ, সেখানে তিনি শামীম ওসমান সহ এবং তিনি আসলে পুলিশকেও তারা থ্রেট দিচ্ছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে লাঠিপিটা করতে হবে, এরকম হুমকিও দিয়েছে, যেটি ভিডিওতে স্পষ্ট। যে কারণে আমরা আসলে সেলিনা হায়াত আইভির ব্যাপারটি আমাদের পর্যবেক্ষণে আছে এবং আমাদের দলগত সিদ্ধান্ত আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিংবা প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটি জানিয়ে দিই। কিন্তু আমরা চাই আওয়ামী লীগের যে বিচার সেটি দলগতভাবে। জি, ধন্যবাদ মিরাজ ভাই। আমি জনাব মাসুদ কামাল, আপনি শুরু থেকে যেটি বলছিলেন, যেটি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা, পাতানো খেলা, সেটি থেকে তাহলে সরকার সফল হলো? সরকার সফল হলো কিনা জানি না, সরকার আপাতত মনে করছে তারা সফল হলো। তারা এরকম মনে করবে, এরকম একটা আত্মতৃপ্তি তারা লাভ করবে, আজকে তাদের সবার মোটামুটি ভালো ঘুম হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুম তো এক সময় ভাঙবে, আবার আগামী দিন আসবে, তারপরে আরেক দিন আসবে, বিভিন্ন জনের সঙ্গে কথা হবে। আমি জানি না ওরা কি জবাব দিবেন।
যখন ওনাদের প্রশ্ন করা হবে এই কাজটা আপনারা করতে গেলেন কেন, দেখেন সবাই বলে, কিন্তু সবার একটা করে থাকে, নিজেদের মতো করে অজুহাত থাকে। শেখ হাসিনা অনেক কিছু বলতো, অনেক কিছু করতো, কইনে বলতো কি জনগণ আমাকে চায়, এবং জনগণ জনকে চায়, উনি সেটা প্রমাণও করে দিত। ওই কি দেখেন এখানে সরকারি দল যা আছে সব আমাদের, যারা প্রতিদ্বন্দ্বী দল তারাও আমাদের, যারা বিদ্রোহী হিসেবে পাশ করছে তারাও আমাদের। এর চেয়ে অকাট্য প্রমাণ আর কি লাগে? কিন্তু সেই প্রমাণ যে কতটা হাস্যকর, সেই প্রমাণ যে আদৌ দেশের জনগণের সাধারণ মানুষের মনের কথা নয়, সেটা কিন্তু 5ই আগস্ট এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে। তো 5ই আগস্ট তো ওই 2008 সালের নির্বাচনের পরের দিনই আসে নাই, কিন্তু আসতে একটু সময় লাগছে, এক একটা এক এক রকম সময় লাগে। তো আবার সময় আসবে, আবার কেউ না কেউ বুঝবে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হয়? আলটিমেট রেজাল্ট হয় দেশটা পিছিয়ে যায়। দেখেন কতগুলি কথা, আমি মিরাজ ভাইয়ের একটা কথা বলি, চট করে বলে দিলেন, কিন্তু আওয়ামী লীগ যতবার এসেছে ততবার আওয়ামী লীগ একটা করে আকাম প্রকাম করছে, বললেন ভালো কথা। আচ্ছা 96 আসার পর 96 থেকে 2001 এই সময়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই সময় তো আওয়ামী লীগই ছিল, জনগণের ভোটে আওয়ামী লীগ আসছে। 2001-এ জনগণ তারপর বিএনপিকে ভোট দিছে, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে। তো এখানে সরেছে আচরণ কোনটা, এখানে ফ্যাসিবাদী আচরণ কোনটা? আমি এইটাই বলতে চেয়েছি যে আওয়ামী লীগ নামটাই কে যদি বলে যে এই নামটাই খারাপ, তাহলে তো আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় তো আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধ করছে ভাই, দেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, ভুলে গেলেন? এটা তো ভুললে হবে না। আওয়ামী লীগ 72-এ কি বলছে, 72-এ কি করছে এটা বলেন, কিন্তু এই আওয়ামী লীগ 71-এ কিছু করছে ভাই, এই আওয়ামী লীগ তো 70-এও কিছু করছে, ওইগুলো বিচার করতে হবে। তো এত আমার সুবিধা মতো আমি গ্রহণ করব, আমার সুবিধা মতো উদাহরণগুলি দিব, আর সুবিধার বাইরের গুলি দিব না, এটা কিন্তু বৈষম্য হয়ে যায়। আপনাদের কাছ থেকে, আপনারাও মানুষ, আপনাদের ভুল ভ্রান্তি আছে, আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা সবারই আছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অন্তত পক্ষে বৈষম্যমূলক আচরণটা আশা করি না। কারণ আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেতে এসেছেন, এই একটা পয়েন্টে আপনারা খুব সতর্ক থাকবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা। জি, আমি এখন আরেকটা কথা যেটা বললাম, জি বলেন বলেন। আমি আর কি শেষ প্রশ্ন আপনার কাছে একটা শেষ প্রশ্ন আপনার কাছে যেটা বলেন। করব, কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে এখন আওয়ামী লীগ কি কিছু করবে? মানে তারাও তো একটা বড় দল, তাদের বড় বড় শক্তি পলাতক আছে, তাদের টাকা পয়সা আছে, তাদের কিছু লোকবলও আছে, মানে তারা এখন কিছু করবে কিনা, তাদের কোনো পরিকল্পনা ষড়যন্ত্র কিছু থাকবে কিনা, সেই প্রসঙ্গে মাসুদ কামাল আপনার কাছে জানবো। তবে একটা শুধু একটু মিরাজ ভাই আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ওই শাহবাগে আন্দোলনের সময় মাইকে শোনা যাচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত হয়ে গেছে ইতিমধ্যেই, যে বলা হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এটি এই প্রসঙ্গে কি বলবেন? এই প্রসঙ্গটি দেখেন, আমরা যেটি দেখেছি যে এই যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, যেই আপনার হচ্ছে এক মিনিট, যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে যে আন্দোলনটি যমুনাতে শুরু হয়েছে, সেখানে কিন্তু অনেক দলের পার্টিসিপেশন আছে। এখানে জামাতের যেমন পার্টিসিপেশন ছিল, এনসিপি থেকে শুরু করে অন্যান্য যত রাজনৈতিক দল আছে, ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে, সবারই এখানে পার্টিসিপেশন ছিল। এখন এই এত সংগঠনের, এত দলের পার্টিসিপেশনের পরে যদি একটা স্পেসিফিক কোনো দল তাদের দলীয় স্লোগান দেয় বা তাদের দলীয় পতাকা উড়ায়, সেক্ষেত্রে কিন্তু আসলে গোটা আন্দোলনকে কিন্তু আসলে ভেরিফাই করে দেন। আমরা বলছি যে দলগতভাবে যে বিচারের প্রক্রিয়া যেটি চলছে, এক্ষেত্রে জামাত তাদের 71-এ যেমন একটা ভূমিকা ছিল, সেই ভূমিকার জন্য তাদেরকে যেমন দায় স্বীকার করতে হবে এবং 71 ব্যাপারে তাদের স্পষ্ট করতে হবে, এটির ব্যাপারে কিন্তু আমরা এখন একমত। দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল ভাই যে দুটি উল্লেখ করেছেন, যে একটি হচ্ছে খালেদা জিয়ার ইস্যুকে ঢাকা কিংবা হচ্ছে করিডোরকে ধামাচাপা দেওয়া, এটি আসলে কোনো সাউন্ড আর্গুমেন্ট বলে আমি মনে করি না। কারণ হচ্ছে দেখেন, খালেদা জিয়া যখন তিনি বাংলাদেশে আসেন, তখন কিন্তু তাকে আপোষের নেত্রী হিসেবে দলমত নির্বিশেষে কিন্তু সবাই এটি মেনে নিয়েছে এবং এই ইস্যুটিকে আপনি আসলে ধামাচাপা দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে করিডোরের যে ইস্যুটি, করিডোর ইস্যু কিন্তু আমরা এখনো প্রশ্ন করে যাচ্ছি যে সরকার কিন্তু একাই সিদ্ধান্ত নিতে পারে না। তো করিডোরের ইস্যু বলেন, খালেদা জিয়ার ইস্যু বলেন, এগুলো আসলে খুব বেশি যৌক্তিক আর্গুমেন্ট বলে আমি মনে করছি না। আপনারা প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু সেই প্রশ্ন আমরা আবারও বলছি 71-এর ইস্যু আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা মানবিক করিডোর ইস্যুতে প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু সেই প্রশ্নটা তো এভাবে করছেন না যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য করছেন। মানে সেই প্রশ্নের গুরুত্ব, মাহাত্ম্য বা ওয়েট কত?
জি, ওই যে আবার যদি করিডোর নিষিদ্ধের মানে করিডোর দেবার ব্যাপারে যে আপনারা প্রশ্ন করছেন, আপনি বলছিলেন, সেই প্রশ্নের ভার কত, গুরুত্ব কত, মাহাত্ম্য কত, আপনারা কতটা শক্তিশালীভাবে প্রশ্নটা করছেন, সরকার কি সেটাকে আমলে নিচ্ছে, নেওয়াতে পারছেন? আহ, সরকার হচ্ছে করিডোরের ব্যাপারে যখন এই ইস্যুটি সামনে আসে, তখন কিন্তু যখন বিএনপি থেকে একটা প্রেসার দেওয়া হয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ব্যতীত এটি নিতে পারে না, এবং এনসিপি থেকে বলি অন্যান্য রাজনৈতিক দল থেকেও যখন একটা প্রেসার ক্রিয়েট হয়েছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কিংবা জনগণের সাথে আলোচনা সাথে করতে পারে না, সরকার কিন্তু তখন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেস সচিব কিন্তু সেটি জানিয়ে দিয়েছেন যে করিডোরের ব্যাপারে সরকারের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো যে কারণে আমরা মনে করছি যে এই যে একটা সরকার থাকবে, তারা যে সিদ্ধান্তগুলো নিবে সেটা যদি জনগণের পক্ষে যায় জনগণ স্বাক্ষর জানাবে, যদি বিপক্ষে যায় জনগণ থেকে শুরু করে রাজনৈতিক সব দল সরকারের সেই কার্যক্রমকে তারা প্রশ্নবিদ্ধ করবে এবং সেটি থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানাবো। এই কাজটি বর্তমানে হচ্ছে। যে কারণে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠিয়ে করিডোর ইস্যু ধামাচাপা এই ধরনের ঘটনা বাংলাদেশে এখনো ঘটেনি। এবং আওয়ামী লীগ ইস্যুর পাশাপাশি করিডোর ইস্যু এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে আপনি দেখেন যে এই দেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, সেটি হচ্ছে আপনার এই দেশকে দিল্লির গোলামি থেকে মুক্ত করা, দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা। এই জায়গায় আপনি দিল্লির দাসত্ব থেকে বের হয়ে পাকিস্তানের দাসত্বে চলে যাবেন, কিংবা আমেরিকার ওয়াশিংটনের কিংবা মস্কোর দাসত্বে চলে যাবেন, কোন ধরনের বৈদেশিক আধিপত্য এই দেশে থাকবে না। এটি ছিল জুলাইয়ের একটা অঙ্গীকার। যে কারণে আমরা বলছি আসলে করিডোর ইস্যু এটি আসলে ধামাচাপা দেওয়ার মতো ইস্যু না। এই ইস্যুটিতে আমরা দলগতভাবে আমরা মিরাজ ভাই ধন্যবাদ। ধামাচাপাতে পারি ইস্যু না, কিন্তু এই ইস্যুতে অগ্রগতি হয়ে যাচ্ছে। এই যে যুক্তরাষ্ট্রের 4 জন এয়ারফোর্সের একটা বাহিনী, একটা টিম এসেছে, ঢাকায় ল্যান্ড করেছে, কার্গো নিয়ে আছে। কোথাও কোথাও বলা হচ্ছে অস্ত্রসহ এই কার্গোটা এসছে, সেটা রাখাইনে মিলিটারি অপারেশনের জন্য করা হচ্ছে, এরকম নিউজ আসছে। এগুলো যদিও খুব যে মানে সত্যতা নিশ্চিত করার সুযোগ হয় নাই। আমি শেষ প্রশ্নে আসি, মাসুদ কামাল, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এর আসলে পরিণতির কি হতে পারে? আওয়ামী লীগ কি কিছু করার অবস্থায় আছে কিনা? এখানে আমি একটা কথা বলি, গ্রামে না একটা কথা আছে, প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ, হলো যে মরারে মারো কেন, বলে ও তো নড়ে চড়ে না, নড়ে চড়ে না তো মাইরে আরাম পাওয়া যায়। কারণ আওয়ামী লীগের অবস্থা হচ্ছে ওরকম। এখন আপনি বলেন 5ই আগস্টের পরে দেশে কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে? আমরা তো দেশে থাকি। আওয়ামী লীগের কোনো কমিটি কোনো মিটিং হয়েছে? আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কোনো মিটিং করতে পেরেছে? কোনো জনসভা করতে পেরেছে? কোনো সমাবেশ করতে পেরেছে? চোরাগুপ্তা 2-1টা মিছিল হয়েছে। এছাড়া কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে? নেই তো। যে পার্টি ভার্চুয়ালি নেই সেই পার্টিকে আপনি নিষিদ্ধ করে বাহাদুরি দেখাইতেই পারেন। এটা একটা বাহাদুরি দেখাইছেন আপনারা, কোনো সমস্যা নাই। কেন করছেন আমি এই পেছনে রাজনীতিটা একটু বলি, তাহলে আপনি সে আলোচনা আমি শেষ করে দিব। তাহলে এর পেছনে পলিটিক্স আছে। পলিটিক্সটা হলো, দেখেন এনসিপি বন্ধু আছে আমার, ও আমার প্রশ্নটা জবাব দিতে পারে। আমি বলি এইভাবে অন্ধকারে বলি, আপনি আপনার বক্তব্য শেষ করতে পারেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এনসিপির যে অবস্থাটা হয়েছে, এনসিপির জনপ্রিয়তা ধীরে ধীরে কিন্তু কমছে এবং খুব দ্রুত গতিতে কমছে। এই কমার মূল কারণটা হলো, সেটাও বলি কেন কমছে। এটা কমছে হলো, ওনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছিল, সেই রাজনৈতিক বন্দোবস্তটা কি তারা কিন্তু তাদের জন্মের পর এ পর্যন্ত প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা কিন্তু বলতে পারে নাই। মানুষও জানে না তারা নতুন কি করতে চাচ্ছে। বিপরীত দিকে তাদের অনেক নেতার বিভিন্ন কর্মকাণ্ড এবং কথাবার্তায় মানুষের মধ্যে এক ধরনের, তাদের প্রতি এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে। যে কারণে এনসিপি গত 2টা প্রোগ্রামে, বৈশাখের প্রোগ্রাম এবং তারপরে গত এর আগে শুক্রবারের একটা প্রোগ্রাম, তাদের এখানে কিন্তু খুব একটা লোকজন হয়নি। এই সময়ে তাদের একটা পপুলার ইস্যু দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে তারা আবার রাজনীতিতে নিজেদের একটা অবস্থান গড়তে পারে। সেই পপুলার ইস্যুটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ইস্যু। কিন্তু বাস্তবে এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় নাই। আমি বরং মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করায় সবচেয়ে লাভবান হয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এখন হবে কি, সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষের কাছে এক ধরনের সিম্প্যাথি পাবে। বিপরীত দিকে এদেশের মানুষের একটা চরিত্র আছে, তারা সবসময় দুর্বলের পক্ষে থাকে। সেই দিক দিয়েও আওয়ামী লীগ কিছু লাভবান হবে। এবং আলটিমেটলি আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারতো না। কারণ তাদের তো সবাই অপরাধী, অপরাধীরা নির্বাচনে অংশ নিবে কিভাবে? তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারতো না। কিন্তু অপরাধী কিন্তু হিসেবে বিপরীত দিকে যে জিনিসটা হইতো, মানে প্রমাণিত হবার আগে তো নির্বাচন হতেই পারে, বা রায় হওয়ার আগে তো নির্বাচনে যেতেই পারে আইন অনুযায়ী অন্তত। হ্যাঁ, সেটা তো হয়নি, বা তারা আসতেও পারতো, এখন আসতে পারতেছে না কেন?
এখন কেন আওয়ামী লীগের লোকজন আসতে পারছে না? ওই কারণেই তারা নির্বাচনে আসতো না। এবং এখন তারা বলতে পারবে যে আমরা তো নাই, আমাদের তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অতএব আমরা আসতে পারলাম না। তাদের একটা অজুহাত তৈরি করে দিলেন আপনারা। জি, এই শেষ বক্তব্য মিরাজ মিয়া, যে নিষিদ্ধ করে আওয়ামী লীগই সবচেয়ে লাভবান হলো, বলবেন? ব্যাপারটা এরকমই নয়। ধরেন একজন মানুষ খুন করে সে দিল্লিতে পালিয়ে গিয়েছে, তাকে ওখানে পলাতক অবস্থায় থাকতে দাও, ব্যাপারটা কিন্তু এরকম না। সে খুন করে পালিয়ে গেলেও যে আওয়ামী লীগ তো এখন নিষ্ক্রিয় ভাবে পড়ে আছে, তাকে নিষিদ্ধ করে তার লাভ নাই। এই জায়গাটা থেকে ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি একজনকে খুন করে একটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়ে কিংবা নিষ্ক্রিয় থাকলেও আপনার যদি বিচারটি যদি দলগতভাবে না হয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে। যে কারণে আমরা বলছি যদি বিচারটি হয়, তাহলে বাংলাদেশের যে নতুন প্রজন্মের কথা বলছি, আমরা যে নতুন জেনারেশন কথা বলছি, তাদের কাছে দৃষ্টান্তটি থাকবে যে যদি বাংলাদেশে কেউ গুম খুন ভোট চুরির মতো কার্যক্রম করে, যদি গণহত্যা চালায়, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি হবে। এই মেসেজটি দেওয়া এবং তার যে অপরাধ, সেই অপরাধের বিচারটি হওয়া, এটির জন্য আমরা বলছি যে আসলে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা সে আছে, এই জন্য তাকে বিচার করতে হবে না, এটি দ্বিমত পোষণ করছি। দ্বিতীয়ত আমি যেটি বলে আপনাকে শেষ করছি, সেটি আজকে বাংলাদেশের ইতিহাসে 5 আগস্টের পর একটি নতুন দিন। এদেশের মানুষের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে সরকার যে ঘোষণাটি দিয়েছে, এটিকে আমরা স্বাগত জানাই এবং তাকে সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড মেনে তাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলগত যে নিষিদ্ধের ব্যাপারটি, সেটিকে পাকাপোক্ত করতে হবে।